যে ভারতের চতুর্পাশের প্রতিবেশী কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই। একটাই সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনা বলে, যে শেখ হাসিনা আবার ভালো মানুষ ছিলেন না, তার শাসনটা ভালো ছিল না। তার মানে ওরা ভালো মানুষদের সাথে সম্পর্ক করতেই জানে না। এখন শেখ হাসিনা যে এত বড় একটা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছেন, মানে এতে তাদের মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে রীতিমতো। শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছেন, তো একটা কাজ করেছেনই নিজেদের গলার মধ্যে, যে একদা বাঘের গলায় হাড় বিঁধিয়েছিল এইরকম তাদের গলায় তো এটা কাঁটা হয়ে যাবে। এই একটার পর একটা মামলা হচ্ছে এবং আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যে তাকে আমরা ফেরত তো চাইব আমাদের মামলার জন্যে। তখন কী করবে? দেবে না, সম্পর্ক চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাবে। জিএম কাদের বলেছেন আমরা এখনই নির্বাচন চাই না। জিএম কাদেরের এমন বক্তব্যে আপনি কি বলবেন? এটা একটা হাসির ব্যাপার। উনি এখনই চান না, কখন চান? উনি যে কোনো প্রকারে নির্বাচনে যাওয়ার জন্য জান দিয়েছেন তার সারা জীবনটাই। এখনই নির্বাচন চান না মানে কি? কোয়ালিফাই করতে চান নির্বাচন কেমন হবে, কী হবে? ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন না উনি, সবচেয়ে ইতিহাসের জঘন্যতম নির্বাচন, তার মুখে এগুলো মানায় না। আওয়ামী লীগের পরবর্তী হাল কে ধরবে? আওয়ামী লীগ জেগে উঠতে পারে কিনা তাই তো সন্দেহ আছে আবার। কেন বলছি? প্রতিদিন যে সমস্ত কাহিনী বেরোচ্ছে, আমরা তো 15 বছর ধরে লাগাতার আন্দোলন করেছি, মানে ইংরেজি যেমন মানে থ্রু থিক অ্যান্ড থিন সব কিছুর মধ্যে ছিলাম, অনেক ঘটনা জানি, তারপরেও এত নতুন নতুন ঘটনা। এই যে ধরেন আশুলিয়ার যে হত্যাকাণ্ডটা, মানে ডেড বডিগুলো থ্রো করে করে ট্রাকের মধ্যে ফেলা, কত বড় বড় ঘটনা এরকম অজস্র বেরোচ্ছে। মানুষের ঘৃণার কোনো শেষ নাই। আর আরেকটা বিষয় কি, এই ঘৃণাটা কতদিন থাকবে? এই আন্দোলনটা করেছেই হচ্ছে শিক্ষার্থীরা, তাদের বয়স ধরেন খুব বেশি যদি হয় 18 থেকে 25, তারা বাঁচবে আরও প্রায় অ্যাভারেজ 50 বছর। এই 50 বছর পর্যন্ত ঘৃণাটা থাকবে। তাদের ফিরে আসা আমি খুব কঠিন দেখি। কেউ এখন হাল ধরতে চাইবে না আমার মনে হয় না। কিছু কিছু জিনিস আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কারো কারো নাম আসছে। যাদের নাম আসছে তাদের দুজন কোনো কথাই বলেননি। একজন সরাসরি বলেছেন, যিনি আগে বলেছিলেন সবাই চেনেন থেকে, সোহেল তাজ বলেছিলেন আমি আওয়ামী লীগ ছিলাম, আছি, থাকবো। কিন্তু যখন তার নাম আসছে আওয়ামী লীগের হাল ধরবার ব্যাপার, তখন উনি বলেছেন প্রশ্নই আসে না, এই পচা গলা জায়গায় আমি আর ফিরে যাব না। ফলে আমি সহসা আওয়ামী লীগের বাতি জ্বলবার কোনো সুযোগ দেখছি না। ভারত তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলল, আবার বাংলাদেশের উপদেষ্টাও বিবৃতি দিয়েছে এই বিষয়ে। ইতিমধ্যে আবার সীমান্তে হত্যা হলো। আসলে ভারত কি চাইছে? এটা তো বোঝা মুশকিল। মানে ভারত এত বড় দেশ, ওই যে বলে না চাণক্যের দেশ, চাণক্য মানে খুব একটা বুদ্ধিমান, পণ্ডিত, চতুর, বিভিন্নভাবে বলেন। শেষে সবাই বলতো যে ভারত বুদ্ধি রাখে, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি বোঝে, রাজনীতি বোঝে। কিন্তু খেয়াল করে দেখেন যে ভারতের চতুর্পাশের প্রতিবেশী কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই। একটাই সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনা বলে, যে শেখ হাসিনা আবার ভালো মানুষ ছিলেন না, তার শাসনটা ভালো ছিল না। তার মানে ওরা ভালো মানুষদের সাথে সম্পর্ক করতেই জানে না। এখন শেখ হাসিনা যে এত বড় একটা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছেন, মানে এতে তাদের মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে রীতিমতো। শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছেন, তো একটা কাজ করেছেনই নিজেদের গলার মধ্যে, যে একদা বাঘের গলায় হাড় বিঁধিয়েছিল এইরকম তাদের গলায় তো এটা কাঁটা হয়ে যাবে। এই একটার পর একটা মামলা হচ্ছে এবং আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যে তাকে আমরা ফেরত তো চাইব আমাদের মামলার জন্যে। তখন কী করবে? দেবে না, সম্পর্ক চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাবে। ইন্ডিয়া হয়তো এতদিন মনে করেছিল যে বাংলাদেশেরই ভারতকে দরকার, না, এটা ঠিক না, ইট ইজ মিউচুয়াল। বাংলাদেশকেও ভারতের দরকার। আমরা যে এখন কিছু করছি না, আমরা কেবল নিজেদের ঘর গোছাবার চেষ্টা করছি, ওদের ঘরে তো আগুন লেগে গেছে। 7 সিস্টারে কী হয়েছে দেখেন, অন্য জায়গায় কী হয়েছে। এই জন্য আমরা সবসময় বলছি যে সৎ প্রতিবেশী সম্পর্ক নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উভয় দেশের অবস্থান করা উচিত। এখানে কেউ যদি কারো ঘাড়ের উপর পা তুলে মনে করেন যে আমি একটু পায়ে আরাম দেবো এবং শাসন করবো, ওইটা পারবেন না। ফেলানি হত্যাকাণ্ডের পরে সর্বশেষ যে ঝড়গা দাসের হত্যাকাণ্ড, মানে মনে হয় যেন একই সুতায় গাঁথা আছে। ওইটা ছিল 15 বছরের কিশোরী, এটা বোধ হয় 10-12, মানে কল্পনাই করা যায় না। আমাদের দেশের সরকার যেরকম করে এই যে কিশোরী হত্যা করছে এবার তার মূল্য দিচ্ছে, এদেরও সেরকম মূল্য দিতে হবে। তো কেন? মানে এমন তো কোনোভাবেই হতে পারে না যে 10 বছর 12 বছরের কিশোরী একটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করবার জন্য ভারতের মধ্যে ঢুকছে।
তাকে গুলি করতে হবে কেন? কত রকম পথ আছে, এগুলোর ব্যাপারে বহুবার আমরা তাদেরকে বলেছি। আমাদের সরকার বলেছে তাদেরকে, তাদের কানে বাতাস যায়নি, এবং প্রায় সময় তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। ওরা বিভিন্ন রকম ঘটনা ঢোকে ভেতরে অপরাধ করে, ভেতরে অপরাধকালে ধরা পড়েছে এরকম ঘটনা নেই তাদের মধ্যে। পরিণতি কী হবে সেটা দেখতে হবে। রাজশাহীতে যে আওয়ামী লীগের নেতা বা কর্মী হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে, আপনি কি বলবেন? ঘটনাটা না আমি পত্রিকায় যেটুকু পড়েছি, ডিটেলটা আমি জানতে পারি নাই। কোনোভাবেই এরকম হত্যাকাণ্ড সমর্থন করা যাবে না। সরকার তো এখন বলেছেন না যে মব ট্রায়াল চলবে না। মব ট্রায়াল মানেই হচ্ছে যে যেখানে কোনো বিচারের ব্যাপারই নেই, ট্রায়াল নাই, আসলে আইনের কোনো বাড়াই নেই। আমরা সবসময় বলি যে একজন খুনিরও তার খুনের পক্ষে বা বিপক্ষে যেরকম করে বলি যুক্তি দেওয়ার অধিকার আছে, নিজের পক্ষে সাফাই গাইবার অধিকার আছে। কিন্তু এটা যেটা হয়েছে তাতে কাউকে কিছু বলতে দেননি। ধরেন ওই ছেলেটি অপরাধী, তারপরে সেটা পাবলিক ট্রায়াল হবে, জন আদালতে বিচার হবে। আপনি ব্যক্তিগতভাবে তার বিচার হাতে তুলে নেবেন, তাহলে তো যে কেউ যে কোনোভাবে একটা ব্যাখ্যা দিয়ে দেবে। যেমন এখন কিছু কিছু জায়গাতে কিন্তু হচ্ছে এরকম, মামলা দিচ্ছে একজন আরেকজন, সেটা একদম ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে। ওগুলো কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা সরকার চিন্তা করছেন। আমি মনে করি এই জায়গাটাতেও ওই রকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে না, অপরাধীকে নিজের হাতে তুলে নেব এইরকম কাজ করা। এই নিউজটা পরে পারফেক্টলি আসি কিনা তা তো জানি না। মুক্তিযোদ্ধা হেনস্থা, মাঝে মাঝে মুক্তিযোদ্ধা বলে এরকম একটা ভাব করা যায় যেন উনি সব কিছু চাইতে ইমিউন, তার কোনো দোষটাই তার কোনো বিচার হতে পারবে না, এরকম ব্যাপারটা। তারপরেও মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, সেই সম্মানটা রাখা দরকার। সেটা যদি বাদও দেন, আপনি ওই যে আবার এই মব ট্রায়াল তো করতে পারেন না। আপনি একটা লোককে ধরে রাস্তার মতো অপদস্থ করবেন কেন? বেশিরভাগ হয় যদি অভিযোগ থাকে, ডেফিনিট অভিযোগ আপনি থামাই দেন, মামলা দেন, জিডি করেন, তারপরে পুলিশ হোক বা সরকার যেভাবে সেটা ট্রায়াল করবে। আপনি এখন বলতে পারেন যে পুলিশই তো নাই, বিচার ব্যবস্থা তো ঠিক নাই, আগের বিচার ব্যবস্থা রয়ে গেছে, আমি দিয়ে কী করবো? নিজেই আইন, নিজেই তাকে শাস্তি দেবো। এইটা আরও নৈরাজ্যের জন্ম দেবে। এটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে না, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তো প্রশ্নই আসে না। এই কারণে এই ধরনের মবোক্রেসি যাকে বলে, এইটা সমর্থনযোগ্য হবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।
1 জানুয়ারি 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে। আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।